রণথম্বরের উদ্দেশ্যে এখন সকাল 8:15 বাজে ঘড়ির কাঁটায়। আমরা বেরোচ্ছি ঝাঁসি থেকে রণথম্বর। এখানকার বৈচিত্র্য রাস্তা না এইরকম আমরা অন দ্য ওয়ে টু রণথম্বর। এখনো 200 কিলোমিটার ওপর ড্রাইভ বাকি। বেরিয়েছি, শিবপুরি আসবে সামনে, শিবপুরি হয়ে আমরা যাবো রণথম্বর। ড্রাইভ, রাস্তাটা খুবই ভালো, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে রাস্তার মাঝে মাঝে গরু শুয়ে আছে, মানে ক্রুজ দিলেও সামনে খুব টেনশন হয়ে যাচ্ছে ক্রুজ কন্ট্রোলে। আমরা এখন সকালবেলা যে বেরিয়ে চলে এসেছি, 1 কাপ লিকার চা খেয়ে এবার মোটামুটি 50 কিলোমিটার মতো চলে এসেছি। ধাবা খুঁজছি এখন, যে একটুখানি ভালো করে বসে একটু চা খাবো। সকাল সকাল উঠে হড়বড় করে সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে বসে আছি যে কোথায় পাশে ধাবা পড়ে একটুখানি চা যদি খেতে পারি। আর জয়ন্ত গাড়ি চালাচ্ছে, কি বলছি দেখি একটু শুনি। বলো, তুমি কি বলছিলে? রাস্তার মধ্যে, আমি বলছিলাম রাস্তার মধ্যে গরু, এটাই বলছিলাম। রাস্তার মধ্যে গরু চলে আসছে। একটা ধাবা পেয়েছি আমরা, এখন দেখছি খাবার কিছু পাওয়া যায় কিনা। আগে যাবো, শরীর যাবো, কারণ আগে যাবো। না, তোমার কি ইচ্ছা আছে ঢোকার? তাহলে আমরা আবার সঙ্গে যাবো। দেখা যাক। গাড়ি ডাকছে। রাস্তার মাঝখানে বসে থাকে, কারণ না কারণ তো করো। সামনে আমরা একটা পাহাড়ের দৃশ্য দেখছি উইথ লেক। কি সুন্দর, কি সুন্দর যে দৃশ্যটা, গাড়ির থেকে কতটা যে আসছে বুঝতে পারছি না, আপনাদের কতটা দেখিয়ে উঠতে পারবো। পাহাড়, তার নিচে একটা লেক, ওখানে একটা মন্দির, নিশ্চয়ই শিব মন্দিরই হবে। এখানে শিব মন্দিরের পাহাড়ের মাঝখান থেকে এখন একটা চলে গেছে। খুব সুন্দর একটা দৃশ্য। কতটা গাড়ির থেকে তোলা যাচ্ছে ছবিটা বুঝতে পারছি না, কিন্তু আমরা অসাধারণ লাগছে আমাদের দেখতে। এত সুন্দর জায়গাটা। আমরা এখনো শিবপুরি ছাড়িয়ে যাইনি। এটা শিবপুরি, এবং শিবপুরিটা মধ্যপ্রদেশ, শিবপুরি এবং রাজস্থানের বর্ডারের কোনো একটা জায়গা, দুটো স্টেটের বর্ডারের কোনো একটা জায়গা। এটা বিরাট লেক। গাছের আড়াল আড়াল পড়ে যাচ্ছে, কিন্তু সত্যি লেক আর পাহাড় অসাধারণ। তার সাথে শরতের আকাশের ভেজা তুলোর মেঘ। এবার ঝিলের ওপর দিয়ে যে ওয়াটার বডিটা পাহাড়ের নিচে, তার ওপর দিয়ে একটা ব্রিজ গেছে, বিরাট বড়। সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই জার্নিটা উপভোগ করতে পেরে দারুণ লাগছে। এটার কথা কিন্তু আমরা কোথাও পড়িনি, জানিও না। চলে এসে দেখতে পাচ্ছি এবং উপভোগ করছি।
রাস্তাটা দেখুন। और ढाले বাড়িগুলো আছে। যাবার পথে খুব খিদে পেয়ে গেছে। সেই সকাল অনেকক্ষণ 8টা 8:15 রওনা দিয়েছি। এখন বাজে 9:45। আমরা অন দ্য ওয়ে শিবপুরি এখান থেকে আর 6 কিলোমিটার। তো একটা ধাবা পেলাম, ধাবাতে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি। তো ধাবাটা দেখি খাবারটা আবার কীরকম হবে। শিবপুরি এখান থেকে 19 কিলোমিটার, বা শিবপুরি হয়ে আমরা বেরোবো। তো দেখি খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। পাগড়ি কি করে সুন্দর বাঁধতে হচ্ছে, সর্দারজি ভাই আমাদের দেখাচ্ছে। यूट्यूब में दे देंगे। नहीं बिल्कुल बिल्कुल सर, चाहिए भी। हम यूट्यूबर है ना, इसीलिए। দেখুন কি সুন্দর সর্দারজি ভাই আমাদের পাগড়ি বাঁধা দেখিয়ে দিচ্ছে। ये सर अभी छोटा है लेकिन परमानेंट बांधने वाला जो आने जाने वाला हम होता है सोचा कि ऐसे बंधा हुआ था, आप लोग बैठा देते हैं इसे। ना। हाँ जी हाँ जी हाँ जी, वो बड़ा होता है इससे, हाँ उसकी सेव अलग आती है। अच्छा। हाँ जी, ये तो घर पे पहनने के लिए मतलब पर नॉर्मल है। आपको तो बाल तो गीला है अभी, वो सर कोई प्रॉब्लम नहीं होता नहीं? नहीं जैसे कि ठंड लग जाते हैं। इतना गीला नहीं ना सर वो। अच्छा अच्छा। हाँ जी, बाल नहीं धोया। वाह, आपका नाम बोल दीजिए थोड़ा। सर मेरा नाम सतनाम सिंह है, झांसी रोड सतनाम सिंह। सतनाम सिंह। हाँ जी, झांसी रोड पे। थैंक यू। हाँ जी सर, ढाबा है अपना झांसी। আচ্ছা, ইনি हाँ जी हाँ হচ্ছেন जी, ধাবার झांसी रोड মালিক पे है সতনাম शिवपुरी की সিং। साइड, जिला शिवपुरी है। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, স্যালাড, ওদিকে এটা কি আলু গোবি। এটা হচ্ছে মিক্সড ভেজ, এটা আলু গোবি ভেরি গুড। পাঞ্জাবি স্টাইল। এদের একটা খুব সুন্দর জিনিস, সবাইকে স্যালাড আলাদা আলাদা দিচ্ছে। দেখ, স্যালাড নিয়ে মারামারি করবে। যাত্রা শুরু করছি সোয়াই মাধবপুরের উদ্দেশ্যে। আমরা এখন মাধব ন্যাশনাল পার্কের মধ্যিখান দিয়ে যাচ্ছি। দুপাশে জঙ্গল, সামনে একটা পাহাড়ও রয়েছে। খুব সুন্দর রাস্তা, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর লাগছে দেখতে। মাঝখানে একটা জায়গায় একটা ওয়াটার বডিও দেখলাম, বিরাট বড়। এটা একটা কনজারভেটরি মনে হচ্ছে, কারণ খানিকটা আগে একটা জায়গায় মাধব টাইগার রিজার্ভও বোর্ড দেখেছিলাম। আমরা কোনো ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাচ্ছি, মানে কোনো ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে সোয়াই মাধবপুরের দিকে। দুপাশে জঙ্গল, কোনো ন্যাশনাল পার্ক এখন খোলেনি, তো অদূর ভবিষ্যতে খুলবে, তখন আবার আসবো দেখতে। এখানে চিতা সংরক্ষণ করা হচ্ছে, বিদেশ থেকে চিতা আনিয়ে ছাড়া হয়েছে এই জঙ্গলে। তবে একটা কথা না বলে পারছি না, আমরা ওরছা মধ্যপ্রদেশ থেকে রাজস্থান সোয়াই মাধবপুর ঢুকছি, রণথাম্বর যাব। রাস্তা এত খারাপ, খুব খারাপ রাস্তার কন্ডিশন। এত ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে প্রচুর টুরিস্ট আসে বেড়াতে, এবং ফরেনাররাও আসে প্রচুর পরিমাণে। সেইখানে এরকম রাস্তার কন্ডিশন কেন, এটা ঠিক বোধগম্য হলো না। ড্রাইভার চেঞ্জ হলো এখন। আমরা যাচ্ছি তো সোয়াই মাধবপুর, কিন্তু রাস্তার অবস্থা এমন খারাপ, জাস্ট খানিকটা দেখাচ্ছি, পুরো প্যাচে ভর্তি হয়ে আছে রাস্তাটা। এখানে গাড়িতে স্পিড তোলা তো দূরের কথা, স্পিড বেশি তুলতেই পারছি না।
অ্যারাউন্ড 50 হলেই মনে হচ্ছে মানে গাড়ি জাগ করছে করছে। আর যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক, শিবপুরীর মধ্যে পড়ে, যেখানে চিতার কনজারভেশন হয়েছিল। প্রধানমন্ত্রীজি অনেকগুলো চিতা ছেড়েছিলেন, তার মধ্যে কিছু চিতা এখনও বেঁচে আছে, কিন্তু এখন এটা কনজারভেটরি পার্কটা বন্ধ আছে। এটা পসিবলি নভেম্বর এন্ড বা ওরকম টাইমে খোলে। তো দেখা যাক, আমরা তো আস্তে আস্তে যে রওনা দিচ্ছি, যাচ্ছি এখন ইয়ের দিকে, কুনো ন্যাশনাল পার্কের, এই কুনো বলছি আমাদের সোয়াই মাধবপুর, যেখানে রানাথাম্বর। তো আমার গাড়ি এখন ড্রাইভার চেঞ্জ হলো, দাদা চালাবে, আমি এখন ব্যাক সিটে বসবো। তো চলো দেখতে থাকছি। কুনো ন্যাশনাল পার্ক খানিকটা তো হলেও তোমাদের দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি আমরা সোয়াই মাধবপুর। এটা কুনো ন্যাশনাল পার্ক, তার সামনে দ্য কাউন্টার ফাউন্ডেশনস। যেটা বলছিলাম, এখানে কুনো ন্যাশনাল পার্ক, পুরো ন্যাশনাল পার্ক এখানে। এবং পার্কটা এখন এটা বোধহয় এটা কোর জোন নয়, এটা বাইরে দিয়ে আমরা পাস করছি। এই পাস করার ওপর দিয়ে এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব সোয়াই মাধবপুর। জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা মোটামুটি কতটা, অনেকটা বেশ বড় জায়গার ওপর এটা আছে, কুনো ন্যাশনাল পার্ক। চলো দেখতে থাকো আমাদের সাথে। কুনো নদী উপর দিয়ে আমরা পাস করছি এখন। এবার রাস্তাটা একটু ভালো হয়েছে। দেখা যাক। এবার আশা করি একটু রাস্তাটা ভালো, রাস্তাটা আশা করি একটু বেটার বলে মনে হচ্ছে, জানি না, প্যাচ আছে এখনো। রাস্তা খারাপের জন্য বেশি সময় ধরে টানা যায়নি, মানে বেশি স্পিড তোলা যায়নি গাড়িতে, মানে ওই 40-45, ম্যাক্স টু ম্যাক্স 50-এর ওপর গাড়ি তোলা যায়নি। তো এখন আমি একটু রেস্টিং ফেজে, দাদা চালাচ্ছে, দাদা কমফোর্টেবলি বলেই হলো। আর থ্যাংক গড টাটা পাঞ্চ খুব ভালো সার্ভিস দিচ্ছে, মানে এত সুন্দর সার্ভিস আমার। বিহার, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ইভেন মধ্যপ্রদেশ, আর এদিকে এখন রাজস্থান ঢুকছি। একটা জিনিস দেখে ভীষণ সারপ্রাইজিং লেগেছে, সেটা হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে তো তেল যখনই ভরতে যাচ্ছি তখন আমাদের ইউজুয়ালি এত লং জার্নি যখন, আমি একটু হাওয়াটা চেক করাতে চাই, কিন্তু কোনো পেট্রোল পাম্পে কোনো হাওয়া চেকিংয়ের মেশিন আছে, কোনো মেশিন অ্যাক্টিভ নয়, কোনো মেশিন অ্যাক্টিভ নেই। মানে সারপ্রাইজিং লাগছে, মানে হ্যাঁ অফকোর্স সেটা ইন্ডিয়ান অয়েল, এইচপি, সমস্ত কিছুতে। এবার ওদের বাইরে একটা ওই লোকালি যেটা ইয়ে করে, মানে ওই যে ওরা পাশে ওরম এটা করা আছে, ও তো ওয়াইসেল লেলি। এটা কেন যে হচ্ছে আমি জানি না। আমি তো একটা কমপ্লেন ডালবো এবার ইন্ডিয়ান অয়েলে, যে আপনাদের এত বড় বড় পেট্রোল পাম্প কিন্তু কোনোটাতে ওই কম্পিউটারাইজড হাওয়া চেকিং হয় না। এটা খুব সারপ্রাইজিং লেগেছে, খুব খারাপ। কলকাতায় কিন্তু আমাদের হয়, না না, কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে তোমার ইয়েতেও হয়, কি বলে, ওয়েস্ট বেঙ্গলে তোমার যে হাইওয়ের ওপর যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা হয়। এক্সেপশনাল কেস আলাদা, যে খারাপ হয়ে গেছে বলে। এখানে কেউ নেই, মানে পাম্প আছে, মানে ওই সিস্টেম আছে, কিন্তু কেউ করার মতো কিছু নেই। বলছে না বন্ধ হয়, একদম মুখের ওপর বলে দিচ্ছে বন্ধ হয়। ভেরি সারপ্রাইজিং। পেট্রোল, নর্মাল পেট্রোল। এখানে পেট্রোলের দাম 107 টাকা 99 পয়সা, আর ডেন্সিটি হচ্ছে 749। অবশেষে আমরা রাজস্থানে ঢুকলাম, সোয়াই মাধবপুর। আমাদের এখান থেকে ডেস্টিনেশন, আমাদের হোটেল হচ্ছে এখনও 18 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় হাফ অ্যান আওয়ার্সের জার্নি। যাচ্ছি, রাস্তা মোটামুটি ঠিক, কিছু কিছু জায়গায় কিছু কিছু ভীষণ অফ রোডিং দেখাচ্ছে। মেবি এটা ওই বৃষ্টির কারণে যদি রাস্তা হয়তো কিছু গন্ডগোল হয়েছিল এসব কারণে, বাট ওভারঅল ঠিক আছে। এতক্ষণ খুবই বাজে রাস্তা চালিয়ে অবশেষে ভালো রাস্তা, উফ কি যে আরাম, কি যে মজা লাগছে এখন। শুধু দেখতে থাকো আমাদের সাথে রাজস্থান।
অবশেষে আমরা এসে পৌঁছালাম রণথম্বরে, ওই আমাদের হোটেল। রুমগুলো বেশ ভালো, এসি রয়েছে, প্লাস কেবল ইউনিটের ব্যবস্থা রয়েছে, টিভি আছে, সাথে একটা টেবিল, ওদিকে সাইড টেবিল একটা, ডাবল বেড, দুটো পিলো, এইদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম এখানে গিজার দেওয়া আছে, আর কমন, ওদিকে একটা উইন্ডো আছে, দরকার সেটা ইউজ করতে। উইন্ডো আছে, উইন্ডোটার বাইরে ভিউজ দেওয়া যায় আপনাদেরকে। ওইখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে পার্কিংটা অ্যাকচুয়ালি বাইরে, যদিও ওই বাট কমফোর্টেবল, সেফ পার্কিং। গুড আফটারনুন সমস্ত বন্ধুদেরকে জানাই, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা সুপার এক্সাইটেড দিন আমার জন্য, কেন আমি একটা লং জার্নিতে বেরিয়েছিলাম। তো লং জার্নির বেসিক উদ্দেশ্যটা হচ্ছে রণথম্বর ভ্রমণ। তো আজকে সেই ভ্রমণের ফার্স্ট ডে। আজকে হচ্ছে তোমার 4th অক্টোবর। আমরা এখন যাচ্ছি আফটারনুন সাফারিতে, ফার্স্ট সাফারি। আমাদের এই ক্যান্টারের মধ্যে করে আমাদের নিয়ে যাওয়া হবে। এই ক্যান্টারের 20 সিটার, ওই যে ক্যান্টার গুলো যাচ্ছে এখানে দেখো, ওই 20 সিটার ক্যান্টারে করে আমরা যাব। আর আমার গাড়ি আপাতত এখানে পার্কিং করে দিয়েছি। আমাদের হোটেল হচ্ছে ওইখানে, হোটেল রণথম্বর প্যালেস। কিন্তু ব্যাপার হচ্ছে ঢোকবার আগে কিছু কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই রণথম্বর এরিয়াটা কত দূর। রণথম্বর কিন্তু অ্যাকচুয়ালি 1334 স্কোয়ার কিলোমিটার টোটাল পরিধি। আর অথবা যদি মাইলস হিসাবে করো তাহলে হচ্ছে 515 স্কোয়ার মাইল। আর এটা অফকোর্স এটা ফেমাস ফর টাইগার সাইটিং। জানি না টাইগার সাইটিং কতটা করতে পারবো, কেন এর আগে যতগুলো আমি ওয়াইল্ড লাইফে গেছি আমি টাইগারের পজ অব্দি দেখে চলে এসেছি, কিন্তু টাইগার দেখা হয়নি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, যে আজকে আমি টাইগার কিছু দেখতে যদি পাই। আর এই রণথম্বরের আসল মানে আগে যেটা প্রায়োরিটি মানে নাম ছিল রণথম্বরের, সেটা হচ্ছে রণস্তম্ভপুরা। তো এটা অ্যাকচুয়ালি জৈন সম্প্রদায়ের লোকদের কমিউনিটির মধ্যে পড়েছিল। আর এখানে রণথম্বর, এখন এটা টার্নস টু রণথম্বর। এটা হচ্ছে তোমার 1974-এ এটা এস্টাবলিশড হয় অ্যাজ এ টাইগার রিজার্ভ হিসাবে। আর 1980-তে এটা ন্যাশনাল পার্ক হিসাবে এস্টাবলিশড হয়। আর বেসিক্যালি বেস্ট টাইম এখানে যে সাইটিং করা বা ইত্যাদি ইত্যাদি করার জন্য, সেটা হচ্ছে অক্টোবর টু মার্চ। ইটস ভেরি বেস্ট টাইম। তো আজকে আমরা 4th অক্টোবর এসেছি এখানে, পুজোর দিনই আমরা রওনা দিয়েছিলাম, অনেকটা বড় ট্যুর করে এখানে এসেছি। তো চলো দেখতে থাকো যে কিরকম লাগে। আর ক্যান্টার সাফারিতে, এই যে ক্যান্টার গুলোতে দেখছো, এই ক্যান্টার সাফারিতে 20 জন করে থাকে, মানে 2 2 4 2 2 4 2 6 2 10 2 20টা করে থাকে। আমাদের ক্যান্টার সাফারি, আমাদের ড্রাইভার, আমাদের গাইড সমস্ত কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো চলো দেখা হচ্ছে জঙ্গলের মধ্যে, এবং প্রে করো ঈশ্বরের কাছে যেন একটু বাঘ মামাকে দেখতে পাই। থ্যাংক ইউ। চলো আমাদের সাথে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে উঠছি এখানে। ও মাই গড, কোন সাইডে দেখা হবে একবার তোমার সাউন্ড হবে। এই এদিকে এদিকে হাত না। আমাদের জঙ্গল সাফারি স্টার্ট হয়ে গেছে, আস্তে আস্তে রণথম্বরের মধ্যে ঢুকছি। Today I am your nature guide. My name is Deepak. So now we are entered in jungle proper. Today we are going to visit in zone number 3. So zone number 3 is a very excellent zone of Ranthambore National Park. Ranthambore National Park is totally spread in 1,334 square kilometers in area. In this area, only 20% tourism activity is open, neither 80% of tourism activity is closed.
It's just in a 20% area, there are 10 zones. Number 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. The 5 zones are other side across by city and 5 zones are in this area. The main road is go to Ranthambore Port also. The zones are divided by the path. They will move after few distance. Basically, Ranthambore Port is a great history about it, historical. You know about it, just listen about the King Hamir, a battle between Alauddin Khilji and the Hamir. Was a great battle inside in this park. So that's why the name via the port, the Ranthambore National Park is named by the Ranthambore Port. In 1950 and 1940, the Ranthambore National Park was a hunting palace of kings of Jaipur and dynasty of Jaipur Darbar. People who visited inside in the fort and the Ganesh temple. So just see everywhere. This row sitting here, so you can see this side, and this row sitting this side, you can see this side. আমরা এখন এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমাদের ক্যান্টার রেজিস্ট্রেশন করতে গেছে, আমরা ভেতরে এখন ঢুকবো। আর ওখানে হচ্ছে মাছলি যে বাঘিনী ছিল, সেই বাঘিনীর একটা স্ট্যাচু করা আছে এখানে, খুব বিখ্যাত এটা। এমনি হিস্ট্রি অফ রানাথাম্বরে ওর নাম আছে অনেক, মাছলি। এটা অ্যাকচুয়ালি রানাথাম্বর ফোর্টেরই একটা অংশ, যেখানে ফোর্টের মানে গেটটা দেখেই বোঝা যাচ্ছে একটা কেল্লার গেট। এটার ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে রণথম্বর টাইগার ন্যাশনাল পার্কে। এই সেই বিখ্যাত বাঘিনী মাছলি 1999 থেকে 2007 অবধি রণথম্বর মাতিয়ে দিয়ে গেছে তার 2 বাঘিনী শাবকের সাথে। কিছু কিছু ফর্মালিটিস এখনও বাকি আছে, যে ফর্মালিটিসগুলো এখানে দাঁড়িয়ে এন্ট্রি পয়েন্টে করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের কাউন্টার 148, তো ওদিক থেকে যাচ্ছে এইগুলো। শ্রাবণী এখানে আছে। হাউ ডু ইউ ফিল? ক্যান্টারগুলো এখানে এসে দাঁড় করিয়ে এরা করে ফর্মালিটিস আছে, লোকাল লিগাল ফর্মালিটিস করে তারপর এরা এন্ট্রি পয়েন্ট করবে। 3.5 ঘন্টার মতো এখানে করে। শুরু হলো আমাদের আজকে রণথম্বর সাফারি। জঙ্গলের এই একটা আনন্দ, কেউ ধরা দিক, কেউ দেখা দিক আর না দিক, আমাদের স্পটেড ডিয়ার কিন্তু আমাদেরকে দেখা দেবেই। প্রায় 1 ঘন্টা অতিক্রম হলো, কিন্তু এখনও কোনো বাঘের দেখা যাক। গাইড স্যারও আমাকে ঘুরে বেড়াচ্ছে, পাই জানি না আমরা দেখা পাবো কিন্তু দেখি প্রতিদিনই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাই ফরেস্টের মধ্যে সেই বিখ্যাত রণথম্বর লেক। এখানে মাঝে মাঝেই সাইটিং হয়। যখন সব আশা প্রায় শেষ, তখন উদয় হলেন ইনারা। কী যে আনন্দ, কী যে মজা, আবার কী যে ভয়ও লাগছিল। সাথে সাথে চারিদিক থেকে শাটারের আওয়াজ শুরু হয়ে গেল। ষোলকলা আমাদের পূর্ণ হলো এই বাঘ বাবাজিদের দেখে।
যাচ্ছি। আরও কিছু সাইটিং যদি করানো যায়, আমাদের গাইড সাহেব তারই প্রচেষ্টা করে যাচ্ছে তার পাওয়ারফুল বায়নোকুলার দিয়ে। এই লেকটার অপোজিটেই আছে রাজার বাড়ি বা রাজ প্যালেস। সেখানেও মাঝে মাঝে সাইটিং হয় এখানে। আফটারনুন সাফারি ছিল বলে এই সূর্যাস্ত জঙ্গলের মধ্যে দেখার সৌভাগ্য হলো। অপূর্ব লাগছে জঙ্গলের মধ্যে সূর্যাস্ত। ধীরে ধীরে সূর্য যাচ্ছে অস্তাচলে। এখন হোটেলে ফেরার পালা। তো সব ক্যান্টার এখন আস্তে আস্তে এক্সিট নিচ্ছে। শেষ হলো আমাদের প্রথম দিনের সাফারি। এখন হোটেলে ফেরার পালা। জাস্ট 6টা। তো আমাদের আজকে সেকেন্ড এক্সপিডিশন, সেকেন্ড মর্নিং সাফারি চলছে। 6টা বাজে এখন, আমরা গাড়িতে উঠছি। আমাদের গাড়িও এসে গেছে। 6টার ভোরের সাফারি আজকে, সেকেন্ড রাউন্ড সাফারি। ইয়েতে এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে শুনলাম এই আশেপাশের গ্রামে এত বৃষ্টি হয়েছে, রাস্তার উপরে জল চলে এসছে। আমাদের যে গাইড দাদা তিনি বলছিলেন তার গ্রামেও এত জল হয়েছে, রাস্তাতে জল চলে আসছে। কিন্তু এখানে বৃষ্টি হয়নি, ভালো রোদ ছিল। কিন্তু এখন যাওয়ার সময় একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি, জানি না বেলার দিকে কেমন বের থাকবে। বেশ গরম লাগছিল রাত্রিবেলা, এসি ফ্যান চালিয়ে শুতে হয়েছে। ভোরের সোয়াই মাধোপুর, অপূর্ব দৃশ্য। এখানে এন্ট্রি পয়েন্টের ফর্মালিটিস চলছে। আজকে আমাদের জোন 2-তে যাওয়ার কথা। अपना जो रूट अलॉटमेंट हुआ है वो सेक्टर नंबर 2 में है। अभी यहाँ पर टाइगर की पॉपुलेशन 80+ से भी ऊपर है विद कब के साथ, क्योंकि टाइगर लेवल टेरिटोरियल एनिमल्स, क्योंकि टाइगर ग्रुप में नहीं रहता है। टाइगर ग्रुप में या तो बच्चों के साथ में या मेटिंग टाइम में रहता है। और यहाँ पर जो टाइगर है, एक रिद्धि टाइगर से जो 3 पे और 2 पे भी चली जाती है। टाइगर देखने का जो तरीका, पहला फ्लैश पगमार फुटप्रिंट जिसको फॉलो करेंगे, दूसरा है वार्निंग कॉल, अलार्म कॉल। मॉर्निंग में टाइगर क्या है, वॉक ज़्यादा करता है, क्योंकि डे टाइम टाइगर स्लीपिंग टाइम होता है। क्योंकि टाइगर की जो बॉडी होती है वो गर्म हॉट होती है, यानी टाइगर इज वेरी हॉट ब्लड एनिमल्स। तो अपन को अभी मॉर्निंग में थोड़ा टाइगर का चांस लेते हैं। इसमें लेपर्ड, हाइना, जेकॉल, कैराकल, स्लॉथ बैग, वाइल्ड बोर, पोर्कुपाइन के लगते हैं। चलो আজ দ্বিতীয় দিনেও এনারা আমাদেরকে দর্শন দিলেন। থ্যাংক ইউ মাই ডিয়ার স্পটেড ডিয়ার। আচ্ছা, এই দিকটা এসো, এদিকটা এসো, এখানটা এসো, এখানটা এসো, এখানটা এসো। দেখতে পাবে ডিয়ার, দেখতে পাচ্ছ? ও তাহলে ঠিক আছে। मेहनत करने दो। अगर टाइगर माँ इसीलिए गुर सिखाती है कि कैसे हंटिंग करना है। ऐसा थोड़ी कि एवरीडे टाइगर उसी को डियर को पकड़ के मार देगा। टाइगर 20 टाइम चार्ज करता है, जब जाके सक्सेस होता है। ऐसा শকুন
এই জলাশয়টার আশপাশ দিয়ে বাঘের সাইটিং হয়, সেই জন্য এখানে একটু আস্তে আস্তে চালক চালিয়ে নিয়ে যাচ্ছেন যদি কিছু দেখা যায়। জঙ্গল সাফারিতে আর কেউ ধরা দিক আর না দিক, এনারা কিন্তু আমাদেরকে দেখা দেবেনি। স্পটেড ডিয়ার, ইন্ডিয়ান স্পটেড ডিয়ার। দেখছে তোকে দেখতে দেয়, তোকে দেখতে দেয়। আস্তে 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 সাইলেন্ট সাইলেন্ট তোকে দেখতে দেয় কিরকম। আস্তে 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 জঙ্গলের এই সবুজ নিস্তব্ধতার মধ্যে যখন এই ময়ূরের ডাক বা লঙ্গুরের ডাকগুলো ইকো হয়ে কানের মধ্যে আসে, তখন যে কি বিশাল একটা অনুভূতি, যারা জঙ্গল ভালোবাসে তারাই বোঝেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটা ড্রাইভ করছে না, সিম্পল ব্যাক করে গেছে। কয়েক সেকেন্ডের জন্য একটু সাইটিং হলো, জাস্ট কয়েক সেকেন্ড। समय यानी नहीं तो ओपन करा बिल्कुल पूरा ओपन। एक आंख बंद करके देखो। অবশেষে শেষ হলো আমাদের রণথম্বর সাফারি। কালকে আমাদের যাত্রা গোয়ালিয়রের পথে। এতে মাল তোলা হচ্ছে, আমরা বাই বাই করছি রণথম্বরকে। মাই ড্রিম ল্যান্ড রণথম্বর। এই সেই হোটেল, আমাদের হোটেল রণথম্বর প্যালেস। এখন বাজে কটা? ভোর 8, সকাল 8টা। রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে আছে। তো যাওয়া যাক, রণথম্বরকে গুড বাই জানিয়ে আমরা এখন বেরোচ্ছি গোয়ালিয়রের পথে, মানে অন দ্য ওয়ে। এখন ফেরার পথে আমরা যাচ্ছি রণথম্বর থেকে, ফিরছি এখন। দুদিনের রণথম্বর, দুটো সাফারি শেষ করে হালকা বাঘ দেখে বেরিয়ে যাচ্ছি রণথম্বর থেকে গোয়ালিয়র। গোয়ালিয়র এখান থেকে প্রায় 250 কিলোমিটারের মতো বোধহয় ড্রাইভ আছে, আমি না জেনে বলছি, ভুলচুক মাফ করে দেবেন। আর এখন আমরা বেরোচ্ছি, 8:10 হয়েছে। আমরা বেরোচ্ছি এখন রণথম্বর থেকে। গাড়িতে মোটামুটি মাল তোলা কমপ্লিট হয়ে গেছে। ছোটদা, সমীর, শ্রাবণী সবাই মাল তুলতে ব্যস্ত। কালকে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। গাড়িটা একদম আমার কালার চেঞ্জ হয়ে গেছিলো ধুলোয় পড়ে পড়ে, কিন্তু এখন একদম গাড়িটা বলতে পারো শোরুম কন্ডিশন হয়ে গেছে, চিকচিক করছে। তো চলো, দেখা হবে আবার গোয়ালিয়রে গিয়ে। আমি হয়তো বা আজকে মাঝ রাস্তার ভিডিও করব না, কেন সেই সেমই যদি কিছু ভালো জিনিস পাই ডেফিনেটলি ভিডিও করে তোমাদেরকে জানাবো। চলো দেখতে থাকো রণথম্বর টু গোয়ালিয়র টু।